নমস্কার। কালকে আমি প্রভাত মুখোপাধ্যায়ের হীরালাল গল্পটির প্রথম অংশটি শুনিয়েছিলাম। আজকে আমি গল্পটির পরবর্তী অংশ শোনাব। যারা প্রথম অংশটি শোনেননি তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারেন। যারা কালকের গল্পটি শুনে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, আমার পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। শুরু করছি হীরালাল গল্পের পরবর্তী অংশ। কে রে, হীরেলাল নাকি? এখনো তুই বেঁচে আছিস? হিরুডোম তার দাওয়ায় বসে ডালা বুনছিল। চেয়ে দেখল ছাতা মাথায়, জুতা ও ব্যাগ হাতে বিনোদ রাস্তায় দাঁড়িয়ে ওইরূপ চিৎকার করছে। হিরুকে নিরুত্তর দেখে বিনোদ রাস্তা থেকে নেমে হিরুর কুটিরের দিকে আস্তে আস্তে হাসি মুখে প্রশ্ন করল, কী রে হিরু, এখনো বেঁচে আছিস? এইবার হিরু কথা বলল, আছি বই কি দাদা ঠাকুর, এসো এসো, দাওয়ায় উঠে এসো, প্রণাম করি। বিনোদ বলল, পায়ে যে বড় কাদা হিরু, বলেই রাস্তা থেকে নামল। কাছেই একটা গর্তে জল দাঁড়িয়েছিল, সেইখানে পা ধুয়ে হিরুর দাওয়ায় গিয়ে উঠল। হিরু তাকে প্রণাম করে বসবার জন্য নতুন এক টুকরো বাঁশের চাটায় বিছিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, তা এতদিন বাড়ি ছেড়ে কোথায় ছিলে দাদা ঠাকুর? জানিস না, অমৃতসরে চাকরি করছিলাম তো। কেন, যাবার সময় তো তোকে বলে গিয়েছিলাম। আর কি, মনিব ছুটি দেয় না, কাজেই আসতে পারিনি। এই 1 মাসের ছুটি পেয়ে বাড়ি এসেছি। হিরু গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে রইল। তার ভাব দেখে বিনোদ জিজ্ঞাসা করল, কী রে হিরু, তুই মুখখানা এমন হাঁড়ি করে বসে রয়েছিস কেন? 2 বছর পরে দেখা, একটা কথা করছিস নে। হ্যাঁ রে, আমাদের বাড়ির কোনো খারাপ খবর আছে নাকি? তুই কি আজকালের মধ্যে আমাদের ওদিকে গিয়েছিলি? আমার ছেলে পরিবার সবাই ভালো আছে তো? হিরু গম্ভীরভাবে বলল, না, অনেক দিন যাওয়া হয়নি। বিনোদ বলল, তা যাবি কেন? আমি বিদেশে যাবার সময় তোকে বলে গেলাম, হিরু, আমাদের বাড়ি সর্বদা যাবি। বউ একলা রইল, দেখবি শুনবি, খোঁজ খবর নিবি। তুই বললি, তার খোঁজ খবর নেব না দাদা ঠাকুর। তোমার বাপ একদিন আমার যে উপকারটা করেছিলেন, আমি তো তোমাদের বিনিমাইনের বাঁধা চাকর। তুই এই কথা বলেছিলি কিনা বল? হিরু পূর্ববৎ গম্ভীরভাবে বলল, তা মাঝে মাঝে আমি গেছি বই কি। তোমাদের বাড়িতে না গেলেও খবর টবর আমি সবই পাই। আর বৌমাকে তো আমি কালও পথে দেখেছি, সবাই ভালো আছে। বিনোদ বলল, আচ্ছা হিরু, তুই বস, আমি এখন উঠি। বাড়িতে হয়তো তারা কত ভাবছে আমাকে নিয়ে। বলেই বিনোদ উঠে দাঁড়ালো। হিরু বিনোদকে প্রণাম করে গম্ভীর মুখে বসে রইল। বিনোদ চলে গেলে সে নিজের মনে বলল, হায় রে সংসার। আজ আর হিরু কুলা ডালা নিয়ে গ্রামে বিক্রি করতে বের হলো না। সমস্ত দিনই ঘরে বসে রইল, তামাক খেলো আর অনেক চিন্তা করল। সন্ধে হলো, ক্রমে রাত্রিও হলো। রাত যখন প্রায় 12টা, হিরু তখন
গত রাত্রে প্রাপ্ত সেই বালা ও টাকা 50টি নিয়ে কোমরে বেঁধে ঘর বন্ধ করে আস্তে আস্তে বের হলো। গ্রামের ভিতরে গিয়ে বিনোদের বাড়ির কাছে পৌঁছল। বাড়ির চারদিকে প্রদক্ষিণ করে দেখল ভিতরে তো কোনো সাড়া শব্দ নেই। নিস্তব্ধ, কিন্তু উঠোনের আম গাছে আলো পড়েছে। খিড়কি দুয়ারের নিকটবর্তী প্রাচীরের একটা স্থান নির্বাচিত করে কৌশলে তার উপরে উঠে হিরু নিঃশব্দে ভিতরে লাফিয়ে পড়ল। ধীরে ধীরে অগ্রসর হয়ে দেখল রান্নাঘরের কাছে হ্যারিকেন লণ্ঠনটি মিটিমিটি করে জ্বলছে। হিরু আস্তে আস্তে সামনে গিয়ে বলল, কি দিদি ঠাকরুন, এখনো ঘুমাওনি? সহসা হিরুর আগমনে নীরদা ভয়ে একেবারে কাঠ হয়ে গেল। কোনো কথাই সে বলতে পারল না। হিরু বলল, কি হলো, ভয় পেয়েছো দিদি ঠাকরুন? আমি হিরু, ভয় কি? এইবার নীরদার মুখ দিয়ে কথা বের হলো। সে বলল, তা হিরু, তুই এমন চোরের মতো এখানে কি করছিস? আর বাড়িতে ঢুকলি কেমন করে? হিরু বলল, কেন, পাঁচিল টপকে এসেছি? কাল ওষুধ নিয়ে এলে, তা ওষুধের ফলটা কীরকম হলো তাই দেখতে এসেছি। নীরদা বিস্মিত হবার ভান করে বলল, ওষুধ? আমি আবার কবে তোর কাছ থেকে ওষুধ আনলাম রে? কী সব বলছিস পাগলের মতো? বলি মদ টদ খেয়েছিস বুঝি? হিরু একটু উত্তেজিত স্বরে বলল, ন্যাকামি রাখো দিদি ঠাকরুন, আমি সবই জানি। কাল রাতে তোমার গলার স্বর শুনেই আমার সন্দেহ হয়েছিল। তারপর অন্ধকারে পিছু পিছু এসে তোমাকে আর তাকে এই বাড়ি ঢুকতে তো দেখেই গেলাম। সে কথা যাক, এখন বলো দেখি, যেমন বলে দিয়েছিলাম দুধের সঙ্গে গুঁড়োটা মিশিয়ে দিয়েছ তো? নীরদা দেখল আর ভণ্ডামি করা নিষ্ফল। বলল, হ্যাঁ হিরু, খাইয়ে তো দিয়েছিলাম। কই, এখনও তো কিছু হলো না। দিব্যি তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হিরু মৃদু স্বরে হেসে বলল, ঘুমোবেই তো, ওষুধ দিতে আমারই যে একটু ভুল হয়ে গিয়েছিল কি না। নীরদা শঙ্কিতভাবে বলে উঠল, কেন, কি দিয়েছিস? হিরু বলল, তুমি বিষ চেয়েছিলে তো? বিষও আমার ছিল, কিন্তু একে বুড়ো মানুষ, তাই রাত্রির কাল, তাই বিষের গুঁড়ো না দিয়ে ভুল করে ঘুমের ওষুধ দিয়ে ফেলেছিলাম। বলেই হিরু ব্যঙ্গ ভরে আবার হাসল। নীরদা তীক্ষ্ণ দৃষ্টিতে হিরুর মুখের দিকে তাকালো। ক্রোধ কম্পিত স্বরে বলল, তবে তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস বল? আমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছিস, জোচ্চোর কোথাকার। এই গালি শুনে হিরু রেগে গেল। দাঁতে দাঁত ঘষে বলল, হ্যালো হারামজাদি শয়তানি নচ্ছারনি, হ্যাঁ, তোকে ফাঁকি দিয়েই তো টাকা নিয়েছি। এখন আমি যে জন্য এসেছি তাই বলি, শোন, নে তোর গয়না কাপড় বাক্স থেকে বের করে পুঁটুলিতে বেঁধে নে। তোকে আজ রাত্রেই কলকাতায় যেতে হবে।
নীরদা বিস্মিত হয়ে বলল, কলকাতায়? কলকাতায় আমি যাব কেন? হিরু ক্রোধকম্পিত স্বরে বলল, স্বামী হত্যে ব্রহ্ম হত্যে করবি হতভাগী? নে, কাপড় চোপড় গুছিয়ে নে, ভোর 3টেই গাড়ি। আমি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে টিকিট কেটে গাড়িতে বসিয়ে দিয়ে চলে আসব। নীরদা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। পরে বলল, হিরেলাল, তোর আস্পর্ধা তো কম নয়। তুই আমায় হুকুম করছিস? আর আমি যদি কলকাতায় না যাই? হিরু বলল, না যাস তো এখনই বিনোদদা ঠাকুরকে জাগিয়ে সব কথা তাকে বলে দেব, আর তাতে আর আমাতে দুজনে মিলে তোকে খুন করে উঠোনে গর্ত করে খুঁড়ে তোকে পুঁতে ফেলব। হিরুর ভঙ্গি দেখে এবং তার কথা শুনে নীরদা ভয়ে কেঁপে উঠল। বলল, হিরু, হিরু, আমি যদি দোষ করে থাকি আমার স্বামী তার বিচার করবেন। তিনি যদি আমায় ত্যাগ করেন তখন আমি কলকাতায় যাব, যেখানে হয় যাব। তুমি কেন এর মধ্যে? হিরু বলল, আহা নেকু, স্বামী তোমার বিচার করবেন, বেচারি অঘরে পড়ে ঘুমুচ্ছে। তুমি যদি আজ রাতেই তার গলাটি ছুরি দিয়ে কেটে দাও, যে বিষ খাওয়াতে পারে সে কি আর গলা কাটতে পারে না? ওসব কথা আমি শুনবো না। ভোর 3টের গাড়িতে তোমাকে যেতেই হবে কলকাতা। আর না যদি রাজি থাকো বলো, আমিও শোরগোল শুরু করে দিই। নীরদা আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার শরীর অবশ হয়ে আসছিল। সে ধপ করে সেখানে বসে পড়ল। প্রায় কাঁদতে কাঁদতে বলল, কিন্তু হিরু, হিরু, কলকাতায় যে আমায় যেতে বলছো, সেখানে গিয়ে আমি কি খাবো? হিরু বলল, কেন? তোমাদের দলের লোক তো সেখানে ঢের আছে। তারা যেমন করে খায় তুমিও সেই রকম করে খাবে। কিন্তু হিরু, হিরু, আমি যে কলকাতায় কখনো যাইনি, আমি কাউকে চিনি নে। আমি কি করে সেখানে যাব? কি করে কি করব বলো? বলি নীরদা চোখে আঁচল দিল। কথাটা শুনে হিরু একটুখানি ভাবল। শেষে বলল, হ্যাঁ তা বটে। আচ্ছা চলো, আমি নিজেই তোমায় সঙ্গে করে রেখে আসব। ওই রামবাগানে যে ডোমপাড়া আছে, সেই ডোমপাড়ায় আমাদের কজন আত্মীয় লোক থাকে। তাদের ধরে তোমার একটা ঠাই ঠিকানা করে দিয়ে আমি চলে আসব। নীরদা দেখল হিরু দৃঢ় প্রতিজ্ঞ। তার হাত থেকে নিস্তারের কোনোই আশা নেই। তখন সে বলল, আচ্ছা তাই চলো তবে। হিরু বলল, তোমার স্বামীকে যা ঘুমের ওষুধ দিয়েছি সে ঘুম সহজে এখন ভাঙবে না। কাল বেলা 8টা-9টা পর্যন্ত খুব ঘুমোবে। তোমার কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে তোমার ঘরে গিয়ে তোমার কাপড় চোপড় গয়নাগাঁটিগুলো বের করে নিয়ে এসো। আমি কিন্তু ওই বারান্দাতেই দাঁড়িয়ে থাকবো। কেন? পাছে তুমি তোমার স্বামীর গায়ে হাত দাও কি পালিয়ে যাও। নীরদা আর দ্বিরুক্তি না করে উঠে গেল। হিরুও তার পিছন পিছন গিয়ে বারান্দায় উঠে ঠিক দরজা আগলে দাঁড়িয়ে রইল। খাটের ওপর দেখল ছেলেটিকে পাশে নিয়ে বিনোদ নাসিকা গর্জনপূর্বক অঘরে ঘুমুচ্ছে। নীরদা বাক্স প্যাঁটরা খুলে
নিজের বস্ত্রালঙ্কার বের করে একটি পুঁটুলিতে বাঁধতে লাগল। হিরু বলল, এই নাও, তোমার বালা নাও, আর এই 40টা টাকা পুঁটুলিতে বেঁধে নাও। 10টা টাকা আমি রাখলাম পথ খরচের জন্যে। নীরদা দ্বারের কাছে এসে টাকা ও বালা নিল। পুঁটুলি বাঁধা হলে সেটি কাঁখে করে হিরুর সাথে বের হয়ে গেল। হিরু নীরদাকে নিয়ে প্রথমে নিজের কুটিরে এলো। বাক্স খুলে পরিষ্কার ধুতি বের করে বহুকালের একটি পিরান ছিল সেটি গায়ে দিল। তারপর একখানি উড়নি চাদর ছিল সেটিকে মাথায় বাঁধল। জুতো পায়ে দিয়ে, ছাতা নিয়ে, দরজায় চাবি দিয়ে নীরদার পিছন পিছন স্টেশনের দিকে চলল। পরদিন সকালে নিদ্রাভঙ্গ হলে বিনোদ স্ত্রীকে না দেখে অত্যন্ত ব্যাকুল হয়ে তার অন্বেষণে ব্যাপৃত হল। ছেলেটাও মা মা করে কাঁদতে লাগল। ক্রমে বিনোদ অভাগিনীর পদস্খলনের বৃত্তান্ত অবগত হল। কিন্তু সেই রাত্রে কার সাথে কোথায় যে নীরদা অন্তর্ধান করল তার সে কিছুই বুঝতে পারল না। এই ঘটনার পর গ্রামে আর বাস করা অসম্ভব বিবেচনা করে বাস্তু ভিটা ও জমিজমা আধা কড়িতে বিক্রয় করে ফেলে ছুটি শেষ হলে ছেলেটিকে নিয়ে বিনোদ অমৃতসরে চলে গেল। সেখানে বন্ধুবান্ধবদের কাছে স্ত্রীর মৃত্যু সংবাদ প্রচার করল। ছেলেটির কষ্ট দেখে পরবর্তী অঘ্রাণ মাসেই অমৃতসর প্রবাসী একজন সৎ ব্রাহ্মণ বাঙালির কন্যাকে সে বিয়ে করল। তদবধি বিনোদ সেখানেই বাস করছে। চাকরিতেও তার উন্নতি হয়েছে। নিজের একখানা বাড়িও সেখানে নির্মাণ করেছে শুনতে পাই। শেষ হলো গল্প হীরালাল। খুব শীঘ্রই আসবো আবার পরবর্তী গল্প নিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।